সো গুড মর্নিং ইউটিউব, গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম নামচি। আজকে হচ্ছে ডে 6। আমরা নামচি কি করে পৌঁছালাম, প্রথমে তো বাংলার প্ল্যান ছিল, নামচি কি করে পৌঁছালাম সেটা যদি জানতে হয় তাহলে আগের ভিডিওটা দেখে নিও। আই বাটনে লিঙ্ক দিয়ে দিলাম, তার সঙ্গে ডিসক্রিপশন বক্সেও আছে, তাতে এই সিরিজটা বুঝতে সুবিধা হবে। তো আজকে আমরা নামচি থেকে বাংলার যে সাইট সিনগুলো আছে ওগুলো করবো। তো টোটাল 4টে স্পট আমরা যাবো, কোন কোন স্পট যাবো সেটা আমি যেতে যেতে তোমাদের বলছি। তো চলো আর দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা এই হোটেলে ছিলাম, ব্লিস মাকিম রেসিডেন্সি। আর এর রুমগুলো একটু মানে কস্টলি ছিল, মানে আমরা যে সবচেয়ে লোয়েস্ট রুম 1,500 টাকা রুম ওখানে ছিলাম। এটা কিন্তু একদম নামচি বাজারে যে ফার্স্ট জায়গা সেখানেই হোটেলটা ছিল। হোটেলটা এমনি দেখতে বাইরে থেকে খুব সুন্দর, বাট ভেতর থেকে কিন্তু খুব একটা সুন্দর না। যেন আমাদের রুমে অনেকগুলো প্রবলেমও ছিল, আর তার সঙ্গে সুমনের রুমে জানলা বন্ধ হচ্ছিল না, গ্রাউন্ড ফ্লোরে ছিল, তো একটু ওর টেনশনও হচ্ছিল। তো সেই কারণে আমরা হোটেলটা চেঞ্জ করে জাস্ট পাশে একটা হোটেলে যাচ্ছি, ওটা সস্তাও হবে। আর আমরা যেহেতু বাইকে আসি, আমাদের এমনিতেই তেলে এত খরচা হয়ে যায়, তো আমরা সস্তার হোটেল খুঁজি, হোটেল সমুদ্রপসে। আর ওই এখানে পার্কিং সেরকম পাওয়া যায় না, সবই ওই এরকম বাইরে বাইরে রাখতে হবে। চলো তাহলে লাগেজটা ফটাফট আনপ্যাক করে রুমে রেখে বেরিয়ে পড়ি। ফাইনালি ডে 6 শুরু হয়ে গেছে। আর আজকে আমরা 4টে জায়গা যাবো। সবার আগে যাচ্ছি আমরা যেটা সবচেয়ে দূরে, বোরং ফলস আর হ্যাঙ্গিং ব্রিজ। তারপরে ফেরার পথে আমরা দেখবো মোনাস্ট্রি, তারপর দেখবো বুদ্ধ পার্ক। তো এই মুহূর্তে আমরা রামচি থেকে বাংলার দিকে এগিয়ে চলেছি। আশা করি রাস্তা ভালো হবে, দেখা যাক কি হয়। তো সেই হিসাবে তোমাদের আপডেট দেবো, রাস্তা ভালো খারাপ। তো বাংলা এখান থেকে হিসাব মতো 26 কিলোমিটার, দামথাং 13, এখান থেকে আবার সিংতামও যাওয়া যায়। মোটামুটি এখনো অব্দি রাস্তা কিন্তু ভালো, বেশ নামচি থেকে বাংলার দিকে যাওয়ার বেশ সুন্দর রাস্তা, মানে বেশ চওড়া রাস্তা, পাহাড়ে অনেক সময় হয় না। বাট এখনো বেশ মেন শহরের মধ্যেই আছি, নামচির কাছাকাছি। বাংলা এখনো 24 কিলোমিটার এখান থেকে। তো আমরা টোটাল ফার্স্ট যে স্পটটা আছে আমাদের হোটেল থেকে 40 কিলোমিটার, যেটা হচ্ছে এখান থেকে আমরা নিয়ে নেবো বাদিকে টুয়ার্ডস দামথাং বাংলা রোড। ইনিশিয়ালটা একটু খারাপ, পরবর্তীকালে কি হয় দেখতে হবে। উফ, কি সুন্দর লাগছে ডান দিকটা, অসাধারণ। দুটো পাহাড়ের ভিউ, কিছু পাহাড়ে সূর্য উঠেছে, কিছু পাহাড়ে মেঘ ঘুরছে, সব মিলিয়ে বেশ ভালো লাগছে। রাস্তা এদিকটা অতটা ভালো না, মানে বাংলার আশেপাশে দেখছি রাস্তাটা খুব একটা ভালো না। দেখো, বাইক নিয়ে চলে যাওয়া যাবে, এমন নাকি চলে যাওয়া যাবে না, মানে এটা ইনফরমেশনের জন্য বলে দিচ্ছি, রাস্তা কিন্তু খারাপ। বাট যে কোনো বাইক নিয়ে চলে যাওয়া যায়, বাইক না আমার সঙ্গে তো সুব্রত আসছে স্কুটি নিয়ে, অসুবিধা তো হচ্ছে না। রাস্তাটা দেখো পুরো পাহাড়ের সাইডে, আর ডান দিকে ফুল মাউন্টেন ভিউ, কিন্তু রাস্তাটা গাড্ডা গুড্ডি ভরে গেছে, এই প্রবলেম। নামচি থেকে যে বাংলার রাস্তা আছে ওটা মোটামুটি গাড্ডাগাড্ডি, মানে চলে যাবে, মানে অসুবিধা কিছু নেই, গাড়িতে আসলে একটু এদিক ওদিক হবে। পাইন বন, দুদিকেই পাইন গাছ, না পাইন বনটা পুরো অন্ধকার, এই জায়গাটা দুদিকে বেশ সুন্দর পাইন গাছ, পুরো অন্ধকার হয়ে গেছিল। বাট এটা পুরো পাইনের জঙ্গলই, মানে এই পুরো যে পাহাড়টা পুরো পাইন ট্রিটা ভর্তি। একটু দাঁড়িয়ে যে ছবি টবি তোলা যায়, অসাম অসাম, ব্যাপক লাগবে। আমরা কিন্তু মোটামুটি বাংলা পৌঁছে গেছি, আর আমাদের চলে যেতে হবে সোজা। দেখে তো রাস্তাটা ভালোই মনে হচ্ছে। এটা হচ্ছে মানে বেসিক্যালি বুদ্ধ পার্ক, পিছ ডান দিকে আমার। কিন্তু এখন বাপরে কি ভিড়, কত গাড়ি। আমরা এখন যাবো না, আমরা আগে থেকে ঘুরে আসি, তারপরে এইখানে দাঁড়াবো। বন্ধুরা, এই ওয়াটারফলের রাস্তায় কিন্তু বেশ একটুখানি খারাপ আছে। চলো উঠি এই ইনক্লাইন্ডে।
উঠে গেছি এদিকে, এবার আরেকটা আছে মনে হয়, চলো দেখি আরেকটা কেমন। উঠে গেছি, অসুবিধা নেই। হা, রাস্তাটি অন্যরকম, মানে একটু ছোট, মানে অত বড় রাস্তা না। এটা হর্ন মেরে নিলাম, যেহেতু ছোট রাস্তা, বড় গাড়ি আসলে একটা অসুবিধা হয়ে যেতে পারে, এই জন্য হর্ন মেরে নেওয়া ভালো। তো মোটামুটি আমরা এসে গেছি বোরং ওয়াটারফলের কাছাকাছি। ম্যাপ বলছে আর 240 মিটার 1 মিনিট, কিন্তু আমি তো এখনো কিছু দেখতে পাচ্ছি না। দেখা যাক। বোরং ওয়াটারফল বা হ্যাঙ্গিং ব্রিজ, যেটা গুগল ম্যাপের লোকেশন দিয়েছে, ওইখানে কিন্তু জায়গাটা অ্যাকচুয়ালি না। লোকাল লোককে জিজ্ঞেস করলাম, বলছে এই জায়গাটা আরো 2 কিলোমিটার আগে। তো ঠিক আছে, ওখানে এখন যাচ্ছি, দেখা যাক কতটা আগে আর কি আছে। এই হচ্ছে সেই হ্যাঙ্গিং ব্রিজ যেটার খোঁজে আমরা এত দূর এসেছিলাম। দেখতে বেশ সুন্দর, আমরা বেশ ক্রসও করলাম, রিল বানাবো, ছবি তুলবো। আর বলবো যে নামচিতে থাকো, নামচি থেকে হ্যাঙ্গিং ব্রিজ দেখতে আসার কোনো দরকার নেই। যদি তোমরা রাবাংলায় থাকো তো অবভিয়াসলি আসতে পারো, দেখতেও সুন্দর লাগছে, পুরো প্রকৃতির মধ্যে পাহাড়ের মাঝখানে। এবার আবার ব্রিজটা ক্রস করি, ক্রস করে যাই, তোমাদের সিলভার ওয়াটারফলটা দেখাই, তারপরে ওই দিক থেকে এগিয়ে যাব টুয়ার্ডস বুদ্ধ পার্ক। না, তারপরে একটা মোনাস্ট্রি আছে, মোনাস্ট্রির পর বুদ্ধ পার্ক। ও চলো বেরিয়ে পড়ি, যাই। আর এই হচ্ছে সিলভার ওয়াটারফল, ওয়ান অফ দ্য লেস এক্সপ্লোর্ড ওয়াটারফল অফ সাউথ সিকিম। চলো এখানে একটুখানি দেখিয়ে দিই তোমাদের। এই হচ্ছে সেই ওয়াটারফল, একটু কাছ থেকে দেখাই চলো। ওয়েলকাম টু সিলভার ফলস। এটা হচ্ছে নামচি ডিস্ট্রিক্ট, জিলা পঞ্চায়েত। বাহ, বেশ সুন্দর ওয়াটারফলটা, ছোট্ট কিন্তু বেশ ভালো লাগছে, আর জলটাও বেশ ভালো আছে। তো চলো সিলভার ফলস দেখিয়ে দিলাম, এবার আবার যাবো একটা মোনাস্ট্রি দেখবো, মোনাস্ট্রি দেখে তারপর বুদ্ধ পার্ক, তারপর আমরা নামচি ফিরবো। এবার গিয়ে মোনাস্ট্রিটা দেখাই তোমাদের, তার আগে ডান দিকের ভিউটা তোমরা একটু এনজয় করে নাও। এত সুন্দর লাগছে পাহাড়গুলো, তার উপর রোদ পড়ছে, কিছু জায়গায় ছাওয়া পড়ছে, অসাধারণ। এইসবের জন্যই তো একটুখানি আনএক্সপ্লোর্ড যে ডেস্টিনেশনগুলো ছিল বা টুরিস্ট স্পটগুলো ছিল, ওগুলো তোমাদের দেখিয়ে দিলাম। আর এই যেরকম বললাম, এই বোরেঙ্গাতেও কিন্তু হোমস্টে আছে, তোমরা যদি অফবিট সাউথ সিকিম আসতে চাও তো এই বোরেং গ্রামে এসেও থাকতে পারো, বেশ প্রকৃতির মাঝে শব্দ একটা সুন্দর এনভায়রনমেন্টে তোমরা থাকতে পারবে। ওয়েলকাম টু ডেনসা পালচেন চোলসিং মোনাস্ট্রি। এই হচ্ছে সেই মোনাস্ট্রি। তো চলো মোনাস্ট্রির মানে ভেতর থেকে দেখাই আর জিজ্ঞেস করি কি এখানে ভিডিওগ্রাফি করা যায় কিনা। খুব সুন্দর মোনাস্ট্রিটা, আর খুব নাম করা মোনাস্ট্রি, আমি শুনেওছি দেখেওছি অনেক ভিডিওতে। তো সেই কারণে আমিও আজকে চলে এসেছি এই সুন্দর মোনাস্ট্রিটা এক্সপ্লোর করতে। এই আমরা মেন গেট থেকে ঢুকবো এবার। নো স্মোকিং, এখানে কোথাও তো লেখা নেই না, নো ভিডিওগ্রাফি তো লেখা নেই, সিসিটিভি লেখা আছে, নো স্মোকিং লেখা আছে। ওকে, তো ভিডিওগ্রাফি করা যাবে না এরকম কিছু তো লেখা দেখতে পেলাম না। তো চলো ভেতরে যাই, এখানে কিছু লেখা নেই কোথাও, শুধু নো স্মোকিং লেখা আছে। ওয়াও কি সুন্দর, কি বড়। এইটা হচ্ছে মেন মোনাস্ট্রিটা, এখন তো দেখছি গেট বন্ধ আছে। ঠিক আছে চলো একটু সামনে যাওয়া যাক। সামনে দুটো সিংহ, খুব সুন্দর লাগছে। এখান থেকে একবার ঘোরাই। এই হচ্ছে আমার পিছনে মোনাস্ট্রিটা,
খুব সুন্দর লাগছে। চলো দেখি একটু এগোই, এগিয়ে দেখি ভেতরে দেখা যায় কিনা। এটা হচ্ছে বেসিক্যালি দি নিউ রালিং মোনাস্ট্রি। এটা সাউথ সিকিমে আছে। এখানে একটুখানি বসবো, বসে একটু এর শান্তিটাকে উপভোগ করব, তারপরে আস্তে আস্তে আমরা বুদ্ধ পার্কের দিকে চলে যাব। তো এদিকেও বেশ অনেকখানি জায়গা আছে। এখানে একটা মন্দির আছে, ওটা তোমাদের দেখিয়ে দিই। ওই যে মেন ওটা, তোর একটা স্ট্যাচু, সিটিং বুদ্ধা, আর মাঝে মাঝে গঙ্গের আওয়াজ আসছে। আচ্ছা, ওটা তো হচ্ছে এই বড়টা, বড় ঘোরানোর এটা। তো এটা বেসিক্যালি একটা মান্যতা আছে, আর এটা গুনে দেখবে তোমরা 108টা থাকে। আর এটার মান্যতা আছে, এটা যখন ঘোরাবো তার সঙ্গে যে বুদ্ধিস্টের যে মন্ত্রটা আছে ওম মানে পদ্মে হো, প্রত্যেকটার সঙ্গে একবার করে বলতে হয়, তাহলে নাকি তোমার মনস্কামনা বা তোমার যত পাপ আছে সব নাকি ধুয়ে যাবে। তো চলো আমিও চেষ্টা করি একটু পাপ ধোবার আর একটু মনস্কামনা পূর্ণ করার। দেখলাম আমি 108টা ঘোরালাম, আর প্রত্যেকবার আমি ওম মানে পেদমোহ মনে মনে বলছিলাম, আর পুরো মানে মন দিয়ে এটা করছিলাম। কেন, যে কোনো জিনিস যেটা রিলিজিয়াস বিলিফ আছে ওটা সবসময় শ্রদ্ধা দিয়ে করতে হয়। তো তোমরা যখন এরকম ঘোরাবে তো সেটা শ্রদ্ধা নিয়ে করবে। তো চলো বন্ধুরা, এই সুন্দর পিসফুল শান্তির জায়গা থেকে আমরা বেরিয়ে চলে যাব আর একটা পিসফুল শান্তির জায়গা, আর একটা বুদ্ধিস্টের জায়গা, সেটা হচ্ছে বুদ্ধ পার্ক রাবাংলার। তো এই মনাস্ট্রিকে আমরা বিদায় জানিয়ে এগিয়ে পড়ি। তো এই মুহূর্তে এখান থেকে বুদ্ধ পার্কের ডিস্টেন্স দেখাচ্ছে 9.1 কিলোমিটার, আর সময় দেখাচ্ছে 21 মিনিট। তো চলো আর দেরি না করে বেরিয়ে পড়ি বুদ্ধ পার্কের দিকে। আর আরেকবার তোমাদের এটার নাম বলে দিই, এটা হচ্ছে দেনসা পালচেন চোলসিং মোনাস্ট্রি বা রালাং মোনাস্ট্রি। চলো এবার ওঠা যাক। আসার সময় তো পুরো ডাউনে এসেছিলাম, আকাশটা হঠাৎ মেঘলা হয়ে গেছে। দেখি বুদ্ধ পার্কের ওখানে কি অবস্থা। মাঝখানে একটু রোদ উঠেছিল, কিন্তু আবার এই পার্টটা একটু মেঘলা মেঘলা আছে। কেন, যখন আসছিলামও তখন এই পার্টটা মেঘলা মেঘলা লাগছিল, কিন্তু বুদ্ধ পার্কে ওখানে সূর্য ছিল। আর এখনো যদি সূর্য থাকে তাহলেই ভালো হবে, কারণ বুদ্ধ পার্কে আমার ড্রোন শট নেওয়ার ইচ্ছা আছে। সানলাইটটা থাকলে কিন্তু ড্রোন শটটা ভালো আসবে, মেঘলা মেঘলা হয়ে গেলে কিন্তু অত ভালো ড্রোন শট আসবে না। তো চলো বুদ্ধ পার্কের দিকে এগিয়ে পড়ি। তো এই যে বন্ধুরা, ফাইনালি পৌঁছে গেছি বুদ্ধ পার্ক। বাপরে, এখনো এখানে এত ভিড় বুদ্ধ পার্কে। তো এই হচ্ছে তথাগত স্থল বুদ্ধ পার্ক রাবাংলা সাউথ সিকিম। আর ওই দিকে হচ্ছে টিকিট কাউন্টার, যেখানে গিয়ে আমরা এখন টিকিট কাটবো, তারপরে এই ভেতরে ঢুকবো, ঢুকে দেখবো। তো আমরা মোটামুটি কাছে এসেই গেছি সেই বুদ্ধ পার্কের যে মেন বুদ্ধ স্ট্যাচু আছে সেটার কাছে। তো এই বুদ্ধ স্ট্যাচুটা 2006 থেকে বানানো শুরু হয়েছিল, 2013-তে গিয়ে এটা শেষ হয়। এটার উচ্চতা হচ্ছে 40 মিটার, মানে 130 ফুট। আর এটা 60 টন কপার দিয়ে তৈরি করা হয়েছিল। আর 25শে মার্চ 2013 14 নম্বর দালাই লামা এই বুদ্ধ পার্কের ওপেনিং করে। আমার পিছনে যে কড়াগুলো দেখতে পাচ্ছ বা বিশাল একটা বাউল টাইপের দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে উইশ বাউল। এখানে লোকে কয়েন ফেলে উইশ করে। আর ভেতরে জুতো খুলতে হবে, আর ভেতরে নো ফটোগ্রাফি অ্যালাউড। তো ভেতরে ঢুকবো, তার সাথে কয়েকটা জিনিস বলে দিই। এখানে এন্ট্রি ফি ফর লোকাল অ্যান্ড ইন্ডিয়ানস হচ্ছে 80 টাকা, 200 টাকা ফর ফরেনার্স, স্টুডেন্টসের জন্য 20 টাকা। তার সঙ্গে ক্যামেরার কোনো চার্জ নেই, মানে সেটা ডিএসএলআর হোক বা গোপ্রো হোক। কিন্তু ড্রোনের চার্জ আছে, ড্রোনের চার্জ হচ্ছে 2000 টাকা। এই মুহূর্তে আমার একটু বাজেট ট্রিপ চলছে, তো সেই কারণে এই জায়গার 2000 টাকা দিয়ে আমি ড্রোনের টিকিট কাটতে পারিনি। তো এই জায়গার ড্রোন শট আমি তোমাদের দেখাতে পারলাম না, ক্ষমা করে দিও।
এখানে বয়স্কদের জন্য ওই গলফ কার্টও অ্যাভেলেবল, সো 300 টাকা পর নেয়। এটা এই ওখানে মানে পুরো স্টার্টিং পয়েন্ট থেকে এখানে এনে ঘুরিয়ে আবার ছেড়ে দিয়ে আসবে, তো তার জন্য আলাদা রাস্তা বানানো আছে। তো যাই ভেতরে গিয়ে একটুখানি প্রার্থনা করে নিই, করে আমরা এখান থেকে বেরোবো। এই দেখো ভেতরে সব উইশ করেছে, কয়েন দিয়েছে, উইশ করছে, আমি ভালো একটু উইশ করে নিই। তো চলো উইশ করা যাক। চলো উইশটা হয়ে গেছে, এবার সুন্দর করে কয়েনটা ফেলে দিই সবার মতো। আর ওইদিকে বুদ্ধ ভগবানকে বলি একটু খেয়াল রাখতে, একটু কৃপা করতে। চলো সেই সাথে আজকে আমাদের ব্রেকফাস্টও হয়নি, লাঞ্চও হয়নি, তো আগে গিয়ে কিছু খেতে হবে, কেন ব্লগ করতে গেলে অনেক কিছু ভাবতে হয়, সেই কারণে ব্রেকফাস্ট আর লাঞ্চের সময় দিতে পারিনি, তোমাদের জন্য এইসব রেকর্ড করছিলাম। তো এবার গিয়ে একটুখানি কিছু পেটে দিয়ে দেখা যাক কি পাওয়া যায় এখানে, মোমো চাউমিন যা পাওয়া যায় তাই এখন খেয়ে নেবো। তো এখানে কিন্তু মানে এই জায়গাটা কিন্তু বিশাল বড় একটা জায়গা নিয়ে, আর অনেক কিছুই করা যায় এখানে, অনেকক্ষণ মানে 2-3 ঘন্টা তো আরামসে কাটিয়ে দেওয়া যাবে এখানে। বাচ্চাদের খেলার জন্য বেশ অনেক দৌড়াদৌড়ি করার জায়গা আছে, একটা ফোয়ারা আছে, বসে থাকার জায়গা আছে, গল্প করার জায়গা আছে, মিউজিয়াম আছে, গ্যালারি আছে যেখানে গিয়েও এখানকার হিস্ট্রি সম্পর্কে জানা যেতে পারে। এছাড়াও অনেক জায়গা আছে ছবি টবি তোলার জন্য, খুব সুন্দর জায়গা। তাও তো আজকে একটু মেঘলা ওয়েদার বলে এই অবস্থা, যদি একটু সূর্যের আলো হতো তাহলে হয়তো আরও বেটার লাগতো জায়গাটা। শুধু একটাই আফসোস হয়ে গেল, ড্রোন শটটা নিতে পারলাম না, কেন খুব কস্টলি, এবার হলো না। যদি কোনোবার পরের বার আসি সেইভাবে ভেবে আসবো। তো এটা যদি কোনো এমন ব্লগার দেখো যাদের কাছে ড্রোন আছে বা যারা ড্রোন শট নিতে চাও এই জায়গার, তো এটা খেয়াল রাখবে, এখানে কিন্তু ড্রোন শটের জন্য 2000 টাকা চার্জ করতে হবে। বাই চান্স যদি টিকিট না কেটে ড্রোন শট নাও আর ধরা পড়ো, তাহলে কিন্তু ড্রোনটা কনফিসকেট করে দিতে পারে, তো সেটা খেয়াল রেখো। আর সেই কথায় হাঁটতে হাঁটতে এগোচ্ছি সামনের দিকে, যেখানে খাবারও কিছু জায়গা আছে আর অনেক কিছু মানে দোকানপাট আছে, মানে এখানকার লোকাল জিনিসপত্র কেনার, যেগুলো নর্মালি হয় ফ্ল্যাগস, ম্যাগনেটিক, ওই সব জিনিসগুলো হয়, ওই সব আছে। ট্র্যাডিশনাল মানে বুদ্ধিস্ট বা টিবেটিস যে ট্র্যাডিশনাল আইটেমসগুলো হয় ওগুলোর দোকান আছে, চলো ওগুলো তোমাদের একটু দেখিয়ে দিই, আর তার সঙ্গে নিজেদের পেট পুজো করি। এখানে দেখো এত সুন্দর একটা বসার জায়গাও আছে, যেখানে বসে রিল্যাক্স করা যেতে পারে, শান্তি উপভোগ করা যেতে পারে, প্রকৃতিকে উপভোগ করা যেতে পারে, গল্প করা যেতে পারে, বা যদি খেতে চাও খাওয়া যেতে পারে। তার সঙ্গে প্রচুর গাছপালা, প্রচুর গ্রিনারি আর সুন্দর সুন্দর ফুলের গাছ, আর তার সঙ্গে রয়েছে গৌতম বুদ্ধা। তো আবার ঠিক ঢোকার পথে একটা শিব মন্দিরও আছে, আর ওখানে দেখো নন্দী, তো এখানে গিয়েও তোমরা মাথা টেকতে পারো। আমরা দূর থেকে মাথা টেকে নিলাম। জয় শিব শম্ভু, হর হর মহাদেব। চলো এবার আস্তে আস্তে ওপরের দিকে উঠি, যেখানে খাওয়ার জায়গা আর দোকানগুলো আছে। খাবো তো বটেই, বাট দোকানের জায়গাগুলো দেখাবো, কিছু কিনবো না, আর অনেক কিছু কেনা হয়ে গেছে বাড়ির জন্য। তো খাওয়ার জন্য আমরা এসে গেছি জয়েস ফুড এরিয়া, আর এখানে যেগুলো দেখলাম যেগুলি মানে ফুড এরিয়া আছে সবই কিন্তু পিওর ভেজ। অবভিয়াসলি বুদ্ধস্থলে এটা আছে বলে পিওর ভেজ, তো এখানে ননভেজ কিছু পাওয়া যায় না। তো এখান থেকে আমরা অর্ডার দিলাম একটা ভেজ স্যুপ, একটা মিক্সড ভেজ পাস্তা আর একটা চাউমিন। এটাই হবে আজকে আমাদের লাঞ্চও বলতে পারো, ইভিনিং স্ন্যাক্সও বলতে পারো, সব মিলিয়ে এটাই হবে। এছাড়া কিন্তু এখানে বাচ্চাদেরও এন্টারটেনমেন্টের ব্যবস্থা আছে, বাচ্চাদের যে ওই রিমোটে যে গাড়িগুলো চলে সেগুলোও আছে, তার জন্য চার্জ হচ্ছে 100 রুপিস ফর 20 মিনিটস। এছাড়া খাবার অনেক জায়গায় আছে কিন্তু পিওর ভেজ। তো এই এসে গেছে আমার সুব্রতর মিক্সড ভেজ পাস্তা উইথ চিজ। চল একবার খেয়ে দেখ কেমন টেস্ট, আমি একটু ট্রাই করি কেমন টেস্ট, দেখা যাক। এটা স্পাইসি, দারুণ খেতে লাগছে। ভালো 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 বানিয়েছে। ভালো বানিয়েছো। তো নেক্সট এসে গেছে আমাদের মিক্সড ভেজ চাউমিন উইথ চিজ। চলো এটাকেও টেস্ট করে দেখা যাক, অলরেডি 1-2বার টেস্ট করে নিয়েছি, প্রথমে ভুলে গেছিলাম তো আরেকবার টেস্ট করে তোমাদেরকে বলি। ভালোই খেতে এটা কিন্তু। তাছাড়া এত খিদে পেয়েছিল প্রথমবার ভিডিওটাই করতে ভুলে গেছিলাম। ঠিক আছে, হয়ে গেল, হচ্ছে আপনি। তো এখানে মোটামুটি যেগুলো খাওয়ার জায়গা আছে ওগুলো তোমরা এসে খেতে পারো। এখানে পাবে ওই চাউমিন, পাস্তা, টি, কফি, স্যান্ডউইচ, এভরিথিং ভেজ, কিন্তু এইসব পেয়ে যাবে। আলু পরোটা ফটাও পেয়ে যাবে, পরোটা তরকারি, সেটা নিয়ে অসুবিধা নেই। চলো খাওয়াটাকে এনজয় করি, শেষ করি, তারপরে আবার বাইক নিয়ে যাব হোটেল। চলো এখন যাই বাইরে গিয়ে বাইকে চড়ি, ফেরত যাই নিজের হোটেলে।
তো বন্ধুরা ফাইনালি বাংলা বুদ্ধ পার্ককে বিদায় জানিয়ে আমরা এগিয়ে পড়ছি আমাদের আজকের গন্তব্য, আমাদের হোটেল নামচিতে। সেখানে গিয়ে আবার ডেটা ফেটা কপি করি, ব্লগ বানানোর ভিডিও এডিট করা শুরু করি, সেই সব করে আবার কালকের দিনে রেডি হতে হবে। তো শেষবারের মতো ভিউ সামনে থেকে গৌতম বুদ্ধর বুদ্ধ পার্কে তথাগত স্থল দেখে নাও। তো সেই নামচি থেকে বাংলা যে বাজে রাস্তাটা, ওটা ক্রস করে আবার আমরা সেই ভালো রাস্তায় এসে গেছি। এবার ঘাপা ঘাপ আমরা আরামসে বাড়ি চলে যাব, বেশিক্ষণ লাগবে না। ওইদিকে সূর্য অস্ত চলে গেছে, মেঘের পেছনে আছে, অস্ত ঠিক যায়নি এখনো, মেঘের পেছনে আছে বলা যেতে পারে। সারাদিন এই জন্য সূর্যের আলো পাওয়া যায়নি, মেঘ 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 মেঘের পেছনে, কিছু জায়গায় ব্লু স্কাই, কিছু জায়গায় মেঘ, এইভাবেই চলে যাচ্ছে। দেখো ওই পাহাড়টার উপরে আবার মেঘ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ তো? ওই মেঘ আর সূর্য আলোরই খেলা, এই হচ্ছে আজকের দিনের গল্প। আর সেই সাথে আজকের দিনে আমাদেরও জার্নি মোটামুটি শেষের দিকে, কারণ এখন যাচ্ছি হোটেলে গিয়ে একটু রেস্ট করবো। তো বন্ধুরা তোমরা বলেছিলাম কি রুমটা দেখাবো, তো আমাদের রুমটা আহামরি কিছু না, কেন আমাদের এখানে রেটটা খুব কম পড়ছে। এটা একটা মাউন্টেন ভিউ রুম, ভিউটা সকালবেলা তোমাদের দেখিয়ে দেবো। মানে ঠিক আছে, সামনে মাউন্টেন দেখা যাচ্ছে, এটা কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, বাট একটা মাউন্টেন ভিউ আছে। তো সেই কারণে এখানে 1500 পার হেড ইনক্লুডিং ফুডিং অ্যান্ড লজিং। আর যদি এখানে ধরুন ব্রেকফাস্ট না করলাম তাহলে 100 টাকা বাদ, লাঞ্চ না করলাম তাহলে 200 টাকা বাদ, ডিনার না করলে 200 টাকা বাদ, এরকম ভাবে কেটে যাবে। তো যেরকম আজকে আমরা লাঞ্চ করিনি, তো আজকে আমাদের পড়বে 1300 পার হেড। আর রুমটা তোমাদের একবার জাস্ট দেখিয়ে দিই, খুব বেসিক রুম কিন্তু খুব সস্তা রুম। আর তোমরা যদি নন ভিউ রুম নাও তাহলে সেটার ক্ষেত্রে কস্ট হয়ে যাচ্ছে 1000 টাকা পার হেড পার ডে স্টে। তো এখানে একটা ডাবল বেড আছে, ওইদিকে একটা সিঙ্গেল বেড আছে, ওইদিকে একটা আলমারি আছে, এখানে একটা আয়না, ওখানে কয়েকটা হুক আছে যেখানে আমার রাইডিং জ্যাকেট প্যান্ট এখন ঝুলছে, হেলমেট গুলো এখানে রেখেছি, ডাস্টবিন। আর একটা দিকে ভালো কি এখানে কার্পেটিং করা আছে, যেটাতে অ্যাটলিস্ট খালি পায়ে হাঁটলে ঠান্ডা লাগবে না। এইদিকে এখানে একটা চেয়ার, ওইদিকে দুটো চেয়ার, একটা টেবিল, তো এমনি ঠিকই আছে। আর আমার একটা এক্সট্রা বেড থাকলে সুবিধা হয়, কেন ক্যামেরার ইকুইপমেন্ট সবগুলো বার করে একটা বিছানার পরপর চার্জে বসিয়ে দেবো, এক্সটেনশন করতে আমি সবসময় নিয়েই ঘুরি। তো সেই কারণে এই এক্সট্রা বেডটা আমার খুব কাজে লাগে। চলো ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই, খুবই বেসিক কিন্তু হ্যাঁ ওয়েস্টার্ন উইথ গিজার। অবভিয়াসলি গিজার ছাড়া তো এইসব জায়গায় চলবে না। তো ওই হচ্ছে গিজার ওয়েস্টার্ন। আর এদিকে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন বলতে পারবো, খুব একটা নোংরা বলবো না, ঠিক আছে। আর আমরা যেহেতু বাজেট খুঁজছিলাম, তো বাজেটে এর থেকে কমে পাবো না, কারণ কালকে যে হোটেলে ছিলাম, হোটেল ব্লিস মাংখিম রেসিডেন্সি, সেখানে মানে রুমের কস্ট শুধু 1500, তারপর হচ্ছে খাবারের কস্ট। তো টোটাল আমাদের মোটামুটি পড়েছিল 2550। আর এখন সব গ্যাজেটগুলো বার করে ডেটাগুলো কপি শুরু করি। আর সেই সাথে দেখি ডিনারে কি খাবো। ডিনারে আজকে ইচ্ছা হচ্ছে মাছ খাওয়ার, মানে যাই হোক, মানে বলা যেতে পারে বাঙালি একটুখানি মানে একদিন মাছ না পেলে, আজকে আমাদের অলরেডি 6 দিন হয়ে গেছে এখানে, একদিনও মাছ খাইনি, ম্যাক্সিমাম দিন চিকেন বা ডিম খেয়েছি। আজকে হঠাৎ করে ইচ্ছা জাগলো, যেহেতু একটা বাঙালি হোটেলে আছি, রেস্টুরেন্টটাও বাঙালি, তো সেই হিসাবে আমরা আজকে মাছ খেতে চেয়েছি। কাতলা মাছের পেটি দেবে বলেছে, কেমন কি দেয় সেটা দেখাবো রাতের বেলা। এটা একটা স্ট্যান্ডার্ড হোটেল, সেফ আছে, সিকিউর আছে, আর মোটামুটি পরিষ্কারই আছে। এর কাছে পার্কিংও আছে, মানে আমরা যেহেতু বাইক বলে হোটেলের সামনে হয়ে গেছে, একটা দুটো গাড়ি হোটেলের সামনে হয়ে যাবে, নাহলে ওইদিকে আর একটা পার্কিং আছে, সেটাও ওনার কাছে আছে। তো এই হচ্ছে আমাদের আজকে রাত্রে ডিনার, ভাত, তার সঙ্গে সুন্দর গরম গরম বেগুন ভাজা, তার সঙ্গে আলু, পেঁয়াজ, শশা। আমি নিয়েছি মাছ, সুব্রত নিয়েছে মাছ, সুমন নিয়েছে চিকেন, তো চিকেন এরকম। আর তার সঙ্গে প্রিয়াঙ্কা নিয়েছে ডিম, সেখানে ডাবল ডিম। আর বাকি ডাল আছে, আর একটা ফুলকপি তরকারি আছে, আলু ফুলকপি। সালাদে তো পেঁয়াজ শশা বলে দিয়েছি, লঙ্কাও আছে, তার সঙ্গে আচার আছে। এই হচ্ছে আচার, বাট এটা হচ্ছে টক আচার, আর এটা ঝাল আচারও আছে যদি দরকার হয়, কিন্তু লাস্ট কয়েকদিন ধরে ঝাল আচার খাচ্ছি বলে আর নিচ্ছি না এখন। তো চলো আস্তে আস্তে খাবারটা শুরু করি। তো বন্ধুরা এই হচ্ছে আমাদের নামচি শহরের নাইট ভিউ, সুন্দর লাগছে কিন্তু।